কাশীর জেলে বন্দী ভারতের প্রথম রাজবন্দী। সে সময় কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন একজন বাঙালি, নাম জিতেন বন্দ্যোপাধ্যায়। জেলে আনার কিছুদিন পর থেকে সেই রাজবন্দিনীর উপরে শুরু হয় অকথ্য অত্যাচার। নানাভাবে অত্যাচার করেও বিপ্লবীদের নিয়েও একটিও গোপন কথা বের করতে পারেননি ইংরাজ অফিসাররা। এরপর জেদি পুলিশ যতীন বন্দ্যোপাধ্যায় জেরা করা শুরু করে। প্রতিদিন সেই রাজবন্দিনী অগ্নিকন্যাকে জেল গেটের অফিসে আনা হতো জেরা করার জন্য। জিতেন বন্দ্যোপাধ্যায় জেরা করত, কিন্তু তিনি সবই অস্বীকার করতেন। বলতেন তিনি কাউকে চিনেন না, কিছুই জানেন না। জিতেন ব্যানার্জি তাকে কোনোভাবে আয়ত্ত করতে না পেরে শেষে এক ভয়ানক অমানবিক পথ বেছে নেন, যা শুনলে গা শিউরে উঠবে। এইরকম ভয়ঙ্কর শাস্তির চেয়ে ভালো গুলি করে মেরে ফেলা। জিতেন ব্যানার্জির নির্দেশে একদিন দুজন জমাদারনি একটি আলাদা সেলে নিয়ে যায় সেই অগ্নিকন্যাকে। তারপর তাকে মাটিতে ফেলে জোর করে তার সমস্ত গায়ের কাপড় খুলে ফেললে জমাদারনি দুবাটি লঙ্কা বাটা যৌনাঙ্গ সহ সমস্ত শরীরে ঘষে দেয়। অসম্ভব জ্বালায় ছটফট করতে থাকেন তিনি। একজন তার দুপা চিপে ধরেছিল, তার মধ্যেও তিনি সর্বশক্তি প্রয়োগ করে লাথি মারার চেষ্টা করেন। তার মুখ দিয়ে বের হয়েছিল আহত সিংহের চাপা গর্জন। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে পৈশাচিক অত্যাচার। কিন্তু হাজার চেষ্টা করেও বিপ্লবীদের ব্যাপারে কেউ একটাও তথ্য বের করতে পারেনি তার মুখ থেকে। কাশীর জেলে মাটির নিচে একটা কালো বাতাসহীন বন্ধ করে তালা বন্ধ করে রাখতেন তাকে। এখানে তার উপরে প্রতিদিন অত্যাচার চালানো হতো সাদা চামড়ার পুলিশরা। একদিন গোপনে সেল খুলে দেখা গেল তিনি অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। শরীরে প্রাণের লক্ষণ নেই বললেই চলে। পুলিশের অত্যাচারে তার শরীর একেবারে ভেঙে পড়ছিল। বিপদের গন্ধ পেয়ে কাশীর জেল থেকে তাকে নিয়ে আনা হয় তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে। দেশের জন্য যিনি এত অমানবিক অত্যাচার সহ্য করেছিলেন, যিনি নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন, কে এই নারী? ইনি ছিলেন বিধবা, বাংলার প্রথম রাজবন্দিনী, বিপ্লবী ননিবালা দেবী। আজ এই অগ্নিকন্যা বিপ্লবের গল্পই আপনাদের শোনাবো। 1888 সালে হাওড়ার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায়, মা গিরিবালা দেবী। সেই সময় সামাজিক রীতি মেনে 1899 সালে 11 বছর বয়সে তার বিবাহ হয়ে যায়। দাম্পত্য জীবনকাল বুঝে ওঠার আগেই বিয়ের 5 বছরের মাথা 1904 সালে স্বামী হারান ননিবালা। এরপর আর ঠাঁই মিলেনি শ্বশুর বাড়িতে। বাধ্য হয়ে আবার ফিরে আসতে হয় বাবার কাছে। তখনকার সময় স্বামীর বাড়ি থেকে ফিরে আসা মেয়ে মানেই ছিল গলগ্রহ। তার উপর ননিবালার প্রখর ব্যক্তিত্ব, সব মিলিয়ে তার উপর পিতৃলয় সম্পর্কে ক্রমেই তিক্ত হতে থাকে। যেখানে স্নেহ নেই, সম্মান নেই, সেখানে পড়ে থাকা ব্যর্থহীন। তা ওই কচি বয়সে বুঝে গিয়েছিলেন ননিবালা। বাড়ি ছেড়ে পথে নামলেন তিনি। আশ্রয় নেন অরিয়াদেহ রামকৃষ্ণ মিশনে। সে সময় দেশ স্বাধীন করার মন্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবীরা ঝাঁপিয়েছিলেন সম্মুখ শহরে। দেশের জন্য প্রাণ দিতে দ্বিধা নেই তাদের। গুপ্ত বিপ্লবী সংঘ গড়ে ওঠা দেখে দেশকে ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য দলে দলে যোগ দিচ্ছিলেন তরুণ তরুণীরা। ননিবালা দেবীও মন স্থির করলেন সশস্ত্র বিপ্লবে যোগ দেবেন। যুগান্তর দলের বিখ্যাত বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ছিলেন ননিবালা দেবীর বাইপু। তার হাত ধরে স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত হলেন তিনি। শুরু হলো ননিবালা দেবীর জীবনের নূতন এক অধ্যায়। কয়েক মাসের মধ্যে ননিবালা হয়ে উঠলেন গুপ্ত বিপ্লবী কমিটির একজন যোগ্য নির্ভরশীল সহযোগী। দেশের কাজে হাতে কড়ির পর 1915 সালে তার উপরে দায়িত্ব পড়ে আলিপুর জেলে বন্দী বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য জেনে আসা। রামচন্দ্র মজুমদার যখন গ্রেফতার হন তখন এক পাউজার পিস্তল ছিল তার কাছে। সেটা তিনি কোথায় লুকিয়ে রেখে গিয়েছিলেন সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি তিনি। সে সময় অস্ত্রের বাড়ি দরকার ছিল বিপ্লবীদের, আর তাই পুলিশের চোখ এড়িয়ে ননিবালা দেবীকে পাঠানো হলো স্ত্রীর পরিচয়ে রামচন্দ্রের সঙ্গে দেখা করার জন্য। তখনকার সময় এক হিন্দু ঘরের বিধবার পক্ষে মাথায় সিঁদুর দিয়ে স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের কড়া দৃষ্টিকে ফাঁকি দেওয়া ছিল প্রায় অকল্পনীয় ঘটনা।
এভাবে কাজ হাসিল করার কথা কেউ চিন্তা করতেও পারে না। সামলীন দক্ষতার অসাধ্য সাধন করে বসলেন ননিবালা দেবী। এরপরে বিভিন্ন সময়ে পলাতক বিপ্লবীদের নিরাপদ আশ্রয় দেবার জন্য বিভিন্ন ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। 1915 সাল নাগাদ পুলিশের নজর এড়িয়ে বিপ্লবীদের আশ্রয় দিতে চন্দননগরে একটা গড় ভাড়া নেন বলে ঠিক করলেন অমরেন্দ্র বাবু। সে সময় পুলিশ হামলার ভয়ে পরিবার না থাকলে বাড়ি ভাড়া দিতে চান না বাড়ির মালিকরা। এবারও গৃহবধূর ভূমিকায় আবির্ভূত হলেন ননিবালা দেবী। যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, বুলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত ভর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তীর মতো পলাতক বিপ্লবীরা সে সময় পুলিশের তাড়া খেয়ে তারাই আশ্রয়ে গা ঢাকা দিয়েছিলেন দিনের পর দিন। এদের কাছ থেকে খবর বা অস্ত্র সংগ্রহ করে বাইরের বিপ্লবীদের কাছে পৌঁছে দেওয়া আর বাইরে থেকে নানা রসদ জোগাড় করে এদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ননিবালা দেবী কাছে। তার গোপন কার্যকলাপে সমস্তটাই চলত রাতের অন্ধকারে, কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছু গুপ্তচরের মাধ্যমে চন্দননগরে সেই বাড়ির সন্ধান পেয়ে যায় পুলিশ। পুলিশের তল্লাশির খবর পাওয়া মাত্রই সেই আস্তানা ছেড়ে উধাও হয়ে যান দুঃসাহসী ননিবালা দেবী। সে সময় ননিবালা দেবীর বাল্যবন্ধুর এক দাদা প্রমোদ মিত্র একটা কাজের জন্য পেশুয়ারে যাচ্ছিলেন। তাকে অনেক অনুরোধ করে রাজি করিয়ে প্রমোদ মিত্রের সহিত পেশুয়ারে যান ননিবালা দেবী। একজন অচেনা পুরুষের সঙ্গে একজন অচেনা নারী কিভাবে এত দূরে পাড়ি দেওয়ার কথা বাবাই যেত না তখন। সত্যি অভাবনীয় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ননিবালা দেবী। পেশুয়ারে ছদ্মবেশে ছদ্মনামে থাকলেও বেশ কয়েকদিন পর তার সন্ধান পেয়ে ব্রিটিশ পুলিশ বাহিনী যখন তাকে গ্রেফতার করতে পেশুয়ারে পৌঁছায় তখন ননিবালা দেবী কলেরায় মারাত্মকভাবে আক্রান্ত। মাথা তোলার অবস্থাটুকু নেই তার। এই অবস্থাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন পেশুয়ারের হেফাজতে রাখার পর একটু সুস্থ হওয়ার পর তাকে নিয়ে আনা হয় কাশীর জেলে। ওই কাশীর জেলেই চলে তার উপর অমানবিক পৈশাচিক অত্যাচার। পুলিশের অত্যাচারে তার শরীর একদম শেষ হয়ে গিয়েছিল। এরপর তাকে নিয়ে আনা হয় কলকাতার প্রেসিডেন্সি জেলে আসার পর তার উপরে দিনের পর দিন চালায় পুলিশ অত্যাচার। প্রতিবাদে টানা অনশন শুরু করেন তিনি। দিনের পর দিন খাবার বন্ধ করে দিলেন তিনি। জেল কর্তৃপক্ষ এমনকি জেল ম্যাজিস্ট্রেটের হাজার প্রচেষ্টা সত্ত্বেও একদানা খাবার খাওয়ানো গেল না তাকে। মহিলা তো নয়, যেন সাদা থান পড়ানো একটি আগুন। অনুরোধ, ভয় দেখানো, জেরা, মারপিট, গালিগালাজ সবাই ব্যর্থ হলো। শেষমেশ একটি শর্তে খেতে রাজি করালে তিনি। সেই শর্তও ভারী অদ্ভুত। প্রতিদিন সকাল 9টার সময় নিয়ে যাওয়া হতো তাকে গোয়েন্দা অফিসে। সেখানে আইবি পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব জেরা করতে। টানা কয়েকদিন জেরা করার পর একদিন তাকে ডেকে হুমকি সুরে সুপারিনটেন্ডেন্ট বললেন, আপনাকে এই জেলেই থাকতে হবে। তাই বলুন কি করলে খাবেন? যা চাইবো তাই করবেন। আমাকে বাগবাজারের রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে আসুন, তাহলে আমি খাবো। আপনি দরখাস্ত লিখে দিন। কাল বিলম্ব না করে তৎক্ষণি দরখাস্ত লিখলেন ননিবালা দেবী। দরখাস্ত একবার চোখ বুলিয়ে মৃদু হেসে গোল্ডি সেটা ছিঁড়ে দোলা পাকিয়ে ছুঁড়ে মারলেন। সেই সময় বাঘিনীর মতো গর্জে উঠলেন ননিবালা দেবী। জ্বলন্ত দুটি চোখ দিয়ে দাপিয়ে উঠে এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে। ছিঁড়ে ফেলবেন তো আমাকে দরখাস্ত লিখতে বললেন কেন? আমাদের দেশের মানুষের মানসম্মান থাকতে নেই। বিধবা ননিবালা দেবীর তেজ দেখে সেদিন বিস্ময় হতবাক হয়ে গিয়েছিলেন সবাই। এরপর তার উপর পুলিশ অত্যাচার অনশন করে আসছেন টানা 21 দিন। তার মধ্যে চলছে অকথ্য নির্যাতন, অথচ তারপরেও মনোবল অটুট। দুর্বলতার লক্ষণ মাত্রই নেই। 2 বছর এভাবে বন্দিজীবন কাটানোর পর 1919 সালে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো। কিন্তু তিনি যাবেন বা কোথায়? নিজের বাড়ি, আত্মীয় স্বজন বহুদিন আগে দূরে সরে গেছে। তবুও আর কোথাও যাওয়ার জায়গা নেই জেনে নিজের পৈতৃক বাড়িতে ফিরে গেলেন তিনি। কিন্তু বাবা মার কাছেও তার ঠাঁই জুটেনি। প্রথমত পুলিশের ভয়, তারপর বিধবা হয়ে পরস্ত্রী সাজা, পরপুরুষের সঙ্গে এক ঘরে থাকা, পেশুয়ারে যাওয়া, এসব কারণে সে সময়ে অচ্যুত হয়ে গিয়েছিলেন তিনি। তার বাড়ির লোকেরা পর্যন্ত তাকে মেনে নেয়নি, তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। রাগে দুঃখে আবারও গড় চাললেন ননিবালা দেবী। তার চিনা জানা বিপ্লবী সংগঠনগুলিও ততদিনে
ছারকার হয়ে গেছে ব্রিটিশ পুলিশের অত্যাচারে। সহকর্মীদের অনেকেই মৃত, কেউ কেউ পচে মরছে কারাগারে। এই অবস্থায় কোনো এক পূর্ব পরিচয়ের অনুগ্রহে একটি কুড়ে ঘর ভাড়া করে থাকতে শুরু করেন তিনি। সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে আধপেট খেয়ে দিন কাটাতো তারা। সমাজ এবং আত্মীয় স্বজনদের রাগে দুঃখে অপমানে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। শেষের জীবনে নিজেকে এক প্রকার নির্বাসিত করে দিয়েছিলেন। দেশের জন্য যিনি একান্ত নিমজ্জিত ছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন নিজেকে। শেষ জীবনে তার খবরটুকু নেবার প্রয়োজন মনে করেননি কেউ। অবশেষে 1966 সালের মে মাসে নিঃশব্দে অনেক অভিমান বুকে নিয়ে চিরতরে বিদায় নেন তিনি। তার আজীবন সংগ্রামের কথা মনে রাখেনি ইতিহাস, এমনকি জন্মদিন মৃত্যুদিন পর্যন্ত লেখা হয়নি ক্যালেন্ডারের পাতায়। তবুও ইতিহাসপ্রেমী বাঙালির মনের কথায় এই ময়ূরসী রয়ে যাবেন চিরদিন চিরস্তরে। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দুস্তান, ভারত মাতা কি জয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।